ছবিটা দেখতে দেখতে আজকে ডেটা মশাই 2.0 নতুন একটা এপিসোড শুরু করি। মানে এই ছবিতে চট করে দেখা যায় না, প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি হাঁটছেন, যে উত্তরীয় পরে আছেন সেই উত্তরীয় কাস্তে হাতুড়ি তারা সিম্বল, বিরল ছবি। এর আগে অবশ্য বাম কংগ্রেস আসন সমঝোতা হয়েছে রাজ্যে, 2016-তে হয়েছে, 2021-এ হয়েছে, কিন্তু এবার প্রথমবার লোকসভা নির্বাচনে একদা চরম প্রতিপক্ষ সেই বাম কংগ্রেস একসঙ্গে হাত মিলিয়ে লড়াই তো করছে। যে কারণে লড়াইটা করা, সেই পলিটিক্যাল ডিভিডেন্ড কি পাবে বাম কংগ্রেস? আলোচনা করবেন, অঙ্ক করবেন সেই ডেটা মশাই আরো একবার থ্যাংক ইউ, স্বাগত। ডেটা মশাই, এই ছবি বিরল ছবি, মানে অধীর বাবু তিনি হাঁটছেন একটা কাস্তে হাতুড়ি তারা উত্তরীয় পড়ে। যাই হোক, এবং তুমি দেখো কেরালায় কিন্তু আসন সমঝোতা হয়নি, কিন্তু কি কারণে রাজ্যে এরকম ছবি, আমরা একে একে আলোচনা যাব। প্রথমে আমরা ভোট শেয়ারটা দেখে নিই। দেখো এই যে টেবিলটা আমরা দেখাচ্ছি দর্শকদের বলে, শুভ তোমাকে বলছি, এই টেবিলটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবকিছু, এই একটা ছোট্ট টেবিল। প্রথমে ওই সাইডে দেখানো 2009 পি মানে পার্লামেন্ট ইলেকশন, এ মানে অ্যাসেম্বলি ইলেকশন, কার কত ভোট শতাংশ ছিল দেখিয়ে দেই। 9 থেকে 21 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 9-এ 31%, 11-এ বেড়ে 39%, 14-এ আরো বেড়েছে 40%, 16-তে আরো বাড়ে 45%, 19 লোকসভা একটু কমে 44%, 2021 বিধানসভা 49%। তৃণমূল কংগ্রেস বেড়েছে মোটামুটি একটা জায়গা বাদ দিয়ে। বামেরা, ডেটা মশাই, বামেরা অনেকে বলতেন জগদ্দল পাথর, সেই বামেদের ভোট কিভাবে কমেছে দেখো, 43%, 40%, 30%, 26%, 6%, বাকি দুটো তুমি যদি বলে দাও না। এবার দেখো এই যে 26 থেকে 6, 2016 আর 19-এর আগে আমরা যে শুনতাম এবারে রাম পরে বাম, এই স্লোগানটা কিন্তু এই নাম্বারটা ইন্ডিকেট করে। এবং দেখো বামেদের সঙ্গে তুমি যেটা বলছো, দেখো বিজেপির ভোট শেয়ারটা দেখো, 2009 পার্লামেন্টে 6, 2011 অ্যাসেম্বলিতে মাত্র 4, ঠিক আছে, মানে কোনো সিগনিফিকেন্স নেই। এবার দেখো 2014 পার্লামেন্টে কি হলো দেখো, 17, 4 থেকে 17, মোদি হাওয়া দেশ জুড়ে শুরু হচ্ছে। এবং দেখো টিএমসি সেই সময় ভোট বেড়েছে। কি হচ্ছে 2011 থেকে 14-এর মাঝখানে তুমি দেখো 10% কার ভোট কমলো, বামেদের। কার 10%-এর উপরে বাড়লো, বিজেপির, ঠিক আছে। এবং তারপরে তুমি দেখো 30টা হয়ে গেল 26। কিন্তু দেখো এখানে দেখো 2016 কি হলো, 26 কেন হলো, একটা কারণ ছিল যে তোমার লেফট সমস্ত সিটে লড়লো না, লেফট আর কংগ্রেসের অ্যালায়েন্স সমঝোতা হয়েছে, সেই জন্য তুমি দেখো এখানে 26 আর এখানে 12, তার মানে 38% ভোট ছিল। যখন 38% ভোট ছিল তখন ছিল 10। এরপরে তুমি দেখো 26 থেকে যখন 6 হচ্ছে, তুমি দেখো 10 থেকে বাড়লো 41। এবং লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে দেখো 6, 39। দেখো টিএমসির ভোট কিন্তু 2019-এ তুমি 2014 নিরিখ পার্লামেন্ট ইলেকশনে দেখো 4% বেড়েছিল। তুমি দেখে দাও একবার দর্শকদের, 2014 ছিল 40%, 2019-এ 44%। তার মানে তুমি টিএমসির ভোট বাড়ানোর পরেও কিন্তু খারাপ ফল করছে। কারণ হচ্ছে গ্যাপটা কিন্তু কি বলতো 44 আর 41, তার মানে 3%-এর গ্যাপ। সেই জন্য 42টা আসনের মধ্যে বিজেপি 18টা আসন জিতছে। এখন দেখো আবার ইন্টারেস্টিং, দেখো আমি যে কংগ্রেসের ভোট শেয়ারটা দেখি, 2009 ছিল 14, 9, তারপরে 10, 12, যেরকম লেফটেরও ভোট কমা 12 থেকে কমে গেল 6, এবং 6 থেকে কমে গিয়ে আরো হলো 3। তার মানে দেখো তুমি 2019-এ লেফট আর কংগ্রেসের নিলে 6, 6, 12, আর 2021-এ যখন অ্যালায়েন্স করছে তখনও কিন্তু 6+3 মাত্র 9। লেফট আর কংগ্রেসের ভোট যদি আরো কমে যায়, এই নাম্বারটা কিন্তু ইন্ডিকেট করছে যদি আরো 3% কমে যায়, লাভ হবে বিজেপির। আচ্ছা, এবার যদি 6, 6, 12টা বেড়ে গিয়ে হয়ে গেল 16, তখন কিন্তু বিজেপির ভোটটা কমে যাবে, বিলো 40 চলে আসতে পারে। আচ্ছা, এবং তখন কিন্তু লাভ হয়ে যাবে টিএমসির। আচ্ছা, তো তোমার কি দেখো যে এই যে ওয়েস্ট বেঙ্গলের যে রাজনৈতিক মানচিত্রটা বদলে গেল, সেটাই টেবিলে দিয়ে বোঝা যাচ্ছে। মানে বামের ভোটটা চলে গিয়েছিল কিন্তু রামে। মহারাজ এই কে বললো ভাগ দেবেন? এই চাষা ব্যাটার খুব বেড়েছে, উচিত শিক্ষা দেবেন এবার। এই চাষা বল তোর কি চাই? আরে ভর দুপুরে নষ্ট করলি ভাত ঘুমের মেজাজটাই। টাকার অভাবে বিকোচ্ছে জমি, মরছে চাষি, তুমি খবর রাখলি। এই কে আছিস? বন্দি কর কারাগারে, আজীবন পচুক অন্ধকারে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। এবারে কি
বামের ভোটেরা বামেরা ফিরে পারবে কি পাবে না, তার উপরে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের শুধু এই তোমার 2024-এর আসন সংখ্যা নির্ধারণ হবে, এবং তার সাথে 2026-এর যে লড়াই, 26-এর লড়াই কিন্তু এখান থেকে শুরু হবে। দেখো আমরা 2021 অব্দি দেখলাম, এবারে দেখে নেবো যে 2021-এর পরে কি কি ইলেকশন হয়েছে এবং সেই ইলেকশনে কি কি ইন্ডিকেশন দিয়েছে। তো প্রথম আমরা দেখিনি 2021 অ্যাসেম্বলি ইলেকশনের পরে কি কি বাই ইলেকশন হয়েছিল। দেখি আমরা, দেখো ভবানীপুর কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে সেখানে জয়ী হয়েছিলেন। মমতা ব্যানার্জি নন্দীগ্রাম হেরে যান, সেই জন্য ভবানীপুরে একটা বাই ইলেকশন হয়, সে বাই ইলেকশনে মমতা ব্যানার্জি জয়ী হয়, এবং এখানে কিন্তু তখন টিএমসির সঙ্গে ফাইট ছিল বিজেপির। নেক্সট আমরা দেখে নিই খড়দা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, সেখানে জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে। ডেটা মশাই, হ্যাঁ দেখো এখানে দেখো কত পার্সেন্টেজ, সেই সময় জাস্ট 2021 শেষ হয়েছে, হানিমুন পিরিয়ড চলছে, তো টিএমসি এরকম 70% ভোট নিয়ে এগুলো জিতেছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট পজিশনটা কে সেকেন্ড পজিশনে ছিল, টিএমসি জিতেছে। সেকেন্ড পজিশনে কিন্তু বিজেপি সেকেন্ড ছিল, কিন্তু বিজেপি আর লেফটের মধ্যে ভোট শতাংশ খুবই কম ডিফারেন্স ছিল। মানে এখানে লেফট, আমি যদি তথ্যগতভাবে ভুল না হই, তাহলে 20-25 হাজার কিন্তু ভোটটা পেয়ে যায়। আচ্ছা, খড়দায় তুমি এখানে, এবং খড়দা কিন্তু একটা সময় লেফটের শক্ত ঘাঁটি ছিল। যে তোমার ফাইন্যান্স মিনিস্টার খড়দা থেকে আসতেন, ঠিক আছে, তো খড়দায় কিন্তু একটা লেফট ভোট বাড়িয়ে নেয়, এটা কিন্তু দেখা যায়। পরের কেন্দ্র দেখেন, নেক্সট কেন্দ্র দিনহাটা, জয়ী উদয়ন গুহ। লড়াইটা ছিল বিজেপির সঙ্গেই, মূলত বিজেপির সঙ্গে ছিল প্রামাণিকের। নিশীথ প্রামাণিক কি হচ্ছে, এমপি ছিল আর এমএলএ ছিল, তো দুটোই জিতে যাওয়ার পরে এমএলএ সিটে রিজাইন করে দেয়, এবং তখন এই বাই ইলেকশনটা, এবং সেগুলো কি বলতো জাস্ট 2021-এ হানিমুন পিরিয়ডে, সেখানে কিন্তু লেফট কোনো ভোট বাড়াতে পারেনি। দেখেন এই নেক্সট কেন্দ্র বালিগঞ্জ, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন, কিন্তু তার ভোট, যদি তথ্যগত ভুল না হয়, 20% বেশি ভোট কমেছিল। দ্বিতীয় সিপিআইএম শায়রা শাহ হালিম, তার 24% বেশি ভোট বেড়েছিল, সম্ভবত ভোট পেয়েছিলেন 30% বেশি। হ্যাঁ, এবং সেই শায়রা শাহ হালিম এবারে কিন্তু কলকাতা দক্ষিণে তোমার লেফটের ক্যান্ডিডেট, এবং তুমি যদি দেখো এই কেন্দ্রে, বালিগঞ্জ কেন্দ্রে কিন্তু তোমার বিজেপি তৃতীয় স্থানে পুশ হয়ে গেল। পরের কেন্দ্র দেখি সাগরদিঘি, জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পরে অবশ্য তিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে চলে যান, কিন্তু এই জয়টাকে বাম কর্মী সমর্থকরা, কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা অন্তত দাবি করেছিলেন যে এটা বোধহয় একটা মোড় ঘোরানোর নির্বাচন। দেখো এইটা খুবই সিগনিফিক্যান্ট ইলেকশন, এটা কিন্তু ইন্ডিকেট করে, এবং ওখানে দেখবে মুসলিম পপুলেশন খুব সিগনিফিক্যান্ট। হিন্দু ভোটটা কিন্তু বিজেপি কনসলিডেট করতে পারেনি ওই কেন্দ্রে, তো সাগরদিঘি খুবই সিগনিফিক্যান্ট ইলেকশন, তার কিন্তু প্রভাব এইবারে কিন্তু লোকসভা নির্বাচনে কিছুটা হলেও পড়বে। বেশ, ঠিক আছে, নেক্সট কেন্দ্র ধূপগুড়ি, বিজেপি জিতেছিল বাই ইলেকশনে, অবশ্য বিজেপির হাতছাড়া হয় আসনটা, জিতে তৃণমূল কংগ্রেস। দেখো আমরা যদি সামারি করি তাহলে কি হচ্ছে, ধূপগুড়ি, দিনহাটা, এই সমস্ত জায়গায় কিন্তু মানে যেটা উত্তরবঙ্গের পাহাড় আমরা যদি বলি, এইখানে কিন্তু তুমি দেখবে টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হচ্ছে। তুমি যখনই এর নিচে নেমে আসছো, সাগরদিঘিতে কি হলো, বিজেপি কিন্তু আমার মানে ডিপোজিট হারিয়ে ফেলে, ঠিক আছে, জিতে যায় কংগ্রেস। তুমি খড়দায় চলে আসো, লেফটের ভোট বাড়ে। তুমি যদি বালিগঞ্জে চলে যাও, তোমার দেখবে লেফটের ভোট বাড়ে। তুমি কিন্তু একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, এই যে ট্রেন্ড যদি থাকে, তার মানে কি হচ্ছে, তোমার লেফট এবং কংগ্রেসের কিন্তু ভোট বাড়তে বাধ্য, সেটা রায়গঞ্জ থেকে নিচে কলকাতা। আমরা তো বাই ইলেকশনগুলো গেলাম, আমরা পঞ্চায়েতটাও দেখাবো আস্তে আস্তে, কিন্তু পুরসভা, অধিকাংশ পুরসভায় দেখা গেল সেখানে বাম কংগ্রেস ভালো ফল করলো। বামেরা তাহেরপুর পুরসভা এই বাজারেও ধরে রাখতে সক্ষম হলো। ঝালদা পুরসভায় সেখানে কংগ্রেস ধরে রাখলো, তপন কান্দু রহস্য মৃত্যু এবং তারপরে আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কংগ্রেস ঝালদা পুরসভা দখল করেছে। এবং দেখো মানে সেটা ট্রেন্ড। এবার আমরা কি দেখে নিচ্ছি, দেখো কোন কোন জেলায়, দেখো গ্রাম পঞ্চায়েত ইলেকশনে অনেক অভিযোগ থাকে যে ঠিকভাবে ইলেকশন হয় না, ওখানে অনেক কি বলবো জালিয়াতি হয়, এবং সেই জন্য আমরা করে নিয়েছি কি, টিএমসি নাম্বারটা আমরা দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি দেখো এখানে মেন কি অঙ্কটা, কে অপোজিশন, মেন অপোজিশন হচ্ছে। বেশ, মেন অপোজিশন কে আমরা আসবো, তবে তার আগে আমরা ছবি দেখাতেই মন্তব্য যাব, রাজনৈতিক মন্তব্যে। ক্যাপ্টেন মীনাক্ষী আমাদের স্টুডিও বসে, বিমান বসু বলে গেছিলেন মীনাক্ষী তারও ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন মীনাক্ষীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় বাম ছাত্র যুবরা প্রচার করছেন, আর নেতারা যারা পোড় খাওয়া রাজনীতিবিদ, তারাই জোট নিয়ে বা আসন সমঝোতা নিয়ে কে কি বলেছেন শোনাই পরপর। 3 কোটি মহিলা হয়ে উঠবেন লাখপতি দিদি, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য
আরো একবার মোদী সরকার পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে। এটা খুব প্রোডাক্টিভ হতে চলেছে, খুব ফলপ্রসূ হওয়ার আমরা প্রচন্ড পরিমাণে আশা রাখছি। বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএম এর মুয়া ভোট আছে। প্রমাণ হয়ে গেছে যে সিপিএম কংগ্রেস তারা এই চোর তৃণমূলের বিটি। এই হচ্ছে বক্তব্য পোড় খাওয়া পলিটিশিয়ান। এই জোট বা আসন সমঝোতা নিয়ে কে কি বললেন ডেটা মশাই। দেখো এবারে দেখে নেবো যে গ্রাম পঞ্চায়েত ইলেকশন কি হয়েছিল এবং কিছু ডিস্ট্রিক্ট যেখানে তোমার কিন্তু লেফট কংগ্রেস ভালো ফল করে, আমরা বিজেপির সঙ্গে কম্পেয়ার করছি। দেখো এই নাম্বারটা কি, এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েত যে ইলেকশন ছিল তার মধ্যে কে কতগুলো আসন জেতে। তৃণমূল বেশি আসন জেতে সেটা ক্লিয়ার, কিন্তু সেকেন্ড পজিশন নিয়ে কার ফাইট ছিল। দেখো বিজেপি 394 সিট জেতে আর বাম কংগ্রেস মিলিয়ে 291। তার মানে তোমার কি বলতো 100 খানা সিটেরই ডিফারেন্স ছিল। নেক্সট মালদা, সেখানে গ্রাম পঞ্চায়েত বিজেপি 479, বাম কংগ্রেস মিলিয়ে 1023। তার মানে এর কিন্তু রিফ্লেকশন পড়বে মালদা ডিস্ট্রিক্টে, তোমার পড়বে। চলে আসি মুর্শিদাবাদ, সেখানে বিজেপি 530টা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়, বাম কংগ্রেস মিলিয়ে 1705টা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। নেক্সট বীরভূম, বিজেপি সেখানে 335টা গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়, বাম কংগ্রেস যৌথভাবে তারা জয়ী হয় 282টা আসনে। জেলা পূর্ব বর্ধমান, বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করে 204টি, বাম কংগ্রেস 286, অনেকটাই বেশি। দক্ষিণ 24 পরগনা, বিজেপি এখানে গ্রাম পঞ্চায়েত 477টা আসনে জয়ী হয়, বাম কংগ্রেস 265টা আসনে। যেটা মশাই দেখো তার মানে কি হচ্ছে, তোমার দিনাজপুর ডিস্ট্রিক্ট, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান খুব এবং দেখো এই ডিস্ট্রিক্টগুলো খুব বড় বড় ডিস্ট্রিক্ট। মালদায় 2টো সিট আছে, মুর্শিদাবাদে 3টে সিট আছে, পূর্ব বর্ধমানে তোমার 3খানা সিট আছে, সাউথ 24 পরগনা। তো এই এলাকাগুলোয় কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে সিপিএম এর যে অর্গানাইজেশনটা যেটা ধসে গিয়েছিল হয়তো একটু হলেও বেড়েছে। এবং এই জোটে যখন এটা জোট হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে কিন্তু এরকম অফিসিয়ালি জোট হয়নি, কোথাও কোথাও হয়েছে, কোথাও কোথাও হয়নি। এই যে ডিস্ট্রিক্টগুলো আমরা যেগুলো দেখলাম যে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই এলাকায় কিন্তু পঞ্চায়েত ভোটেও একটা সেকেন্ড পজিশন নিয়ে কিন্তু একটা বিজেপি আর লেফট কংগ্রেসের মধ্যে একটা লড়াই ছিল। এর কতটা ইম্প্যাক্ট এই লোকসভা ইলেকশনে পড়বে কি পড়বে না আমার নজর থাকবে এবং সবারই নজর থাকবে। ঠিক আছে, এবার দেখে নেবো যে কতগুলো সিটে যে জোটটা হয়েছে। বাম কতগুলো সিটে লড়ছে, কিছু জায়গায় জোট হয়নি, 2টো সিটে জোট হয়নি, কিন্তু কতগুলো জায়গায় জোট হয়েছে। এখানে দেখো 30টা আসনে বাম প্রার্থী রয়েছে, 12টা জায়গায় কংগ্রেস প্রার্থী অফিসিয়ালি যেটা আছে। 2টো সিটে কিন্তু এখানে কংগ্রেস আর তোমার ফরওয়ার্ড ব্লকের একটা ফ্রেন্ডলি ফাইট হচ্ছে। একটা তোমার কোচবিহার এবং আরেকটা হচ্ছে তোমার পুরুলিয়া, এই 2টো জায়গায় হচ্ছে। তো অফিসিয়াল সিপিএম সাপোর্ট করছে 30টা জায়গা, তো 30-12 এই রেশিওতে কিন্তু লড়াইটা হচ্ছে। দেখো 2019-এর সময় যে বাম যে লিডারশিপ ছিল সেটা বাংলায় অনেকে হেসে বলতো সব সাদা চুল। এখন কিন্তু একটা লেফট কিন্তু 2019 আর 2024-এর মধ্যে তফাৎটা সেটা হচ্ছে লেফটের একটা জেনারেশন চেঞ্জ, নতুন মুখ উঠে এসেছে। এখন সবাই কিন্তু মেনলি কালো চুল। তো দেখে নেবো যে হয়তো ইন্ডিভিজুয়াল লিডার হয়তো খুব একটা শক্তিশালী নয়, কিন্তু অ্যাজ এ টিম তারা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার প্রভাব আছে, তাদের কিন্তু লোকে কথা শোনে। সেই ইম্পর্টেন্ট মুখগুলো আমরা দেখি একবার। দীপশিতা ধর শ্রীরামপুরের প্রার্থী, সৃজন ভট্টাচার্য যাদবপুর, প্রতীকুর রহমান ডায়মন্ড হারবার, তমলুকের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। যেটা মশাই হ্যাঁ নতুন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লেফটও কিন্তু একটা আন্দোলন করেছে, ইনসাফ যাত্রা। আমরা দেখে নেবো যে নেক্সট স্লাইডে এখানে কিন্তু একটা খুব বড় ক্যাপ্টেন কিন্তু কাকে বলা হয়, এই যে তরুণ মুখের তোমার ক্যাপ্টেন হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়, ঘুরে বেড়াচ্ছেন, ইনসাফ যাত্রা করেছেন। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব। বিমান বাবু এখানে এসে বলে যাচ্ছেন আমাদের স্টুডিও যে মীনাক্ষী তারও ক্যাপ্টেন, এবং দেখো 50 দিনে 22 জেলা ইনসাফ যাত্রা, কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত, কোচবিহার থেকে কলকাতা, এবং তোমার 2500 কিলোমিটার এখানে জনসংযোগ। ঠিক আছে, তুমি যদি দেখো সেই হিসেবে বিজেপির এরকম কোনো আন্দোলন হয়েছে না, টিএমসি পার্ট বিটস অ্যান্ড পিসেস হয়েছে, কিন্তু এইরকমভাবে একটা যে যাত্রা করে লোকের মধ্যে পৌঁছানোর চেষ্টা, লোকের কাছে নিজে কথা তুলে ধরার যে চেষ্টা, এটা কিন্তু একটা লেফটের কিন্তু একটা আমরা কিন্তু দেখেছি তারা চেষ্টা করেছে। ঠিক আছে, এবার দেখে নেবো দেখো এই লেফট কংগ্রেসের কতগুলো আসনে মোটামুটি আমরা যারা রিপোর্টাররা ঘুরেছে আমাদের যতগুলো যে আসনগুলোই ইম্প্যাক্ট করতে পারে। ইম্প্যাক্ট করার মানে কিন্তু নয় জিতবে, ফ্যাক্টর যে তাদের ভোটেই কিন্তু ডিসাইড হবে কে জিতবে কে জিতবে না। রায়গঞ্জ আলী ইমরান ভিক্টর একটা সময় আমাদের বিধায়ক ছিল ফরওয়ার্ড ব্লকের, এবার তিনি কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ লোকসভায় কন্টেস্ট করছেন। মালদা উত্তর, মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী গনি খান পরিবারের সদস্য জঙ্গিপুর। মুর্শিদাবাদ মোহাম্মদ সলিম কন্টেস্ট করছেন। বহরমপুর অধীর চৌধুরী। বীরভূম, হুগলি, শ্রীরামপুর দীপশিতা ধর। দমদম
সুজন চক্রবর্তী, যাদবপুর সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণ শায়রা শাহ আলিম। অলমোস্ট 12খানা সিট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিন্তু লেফটের বা কংগ্রেস যে যেখানে লড়ছে তার কিন্তু তারা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাদের হয়তো ভোট বাড়লেও বাড়তে পারে, ঠিক আছে। এবং এই ভোট বাড়াটা এবার দেখো সব জায়গায় স্টেট ক্যালকুলেশন না, রায়গঞ্জে ভিক্টোরিয়ার ভোট বাড়লে যদি মুসলিম কমিউনিটি ভোটটা নিয়ে নেয় তাহলে তোমার বিজেপির বেনিফিট হতে পারে। তোমার মুর্শিদাবাদ, তোমার মালদা উত্তর, মালদা দক্ষিণে কিরকম ভাবে ভোট বাগাবি হবে মুসলিম কমিউনিটি তার উপর ডিপেন্ড করবে। তো এই অ্যাটলিস্ট এই 12খানা সিটে আমরা কিন্তু সেফলি বলতে পারি যে লেফট এবং কংগ্রেস কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিসাইডিং এক্স ফ্যাক্টর। মানে এই ক্ষেত্রে বাম কংগ্রেস এই নির্বাচনে শুধুমাত্র নীরব দর্শক নয়, জানা যাবে 4 তারিখ, কিন্তু আমরা কোনো রকম নির্ণায়ক ভূমিকা পালন করছি না, দিক নির্দেশিকা দিচ্ছি না, আমরা কতগুলো অঙ্ক তুলে ধরলাম। ডেটা মশার আজকের এপিসোড এখানেই শেষ করছি। অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ থাকুক TV9 বাংলার পর্দায়। TV9 বাংলা, না দেখলেই নয়।